স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। খাগড়াছড়িতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্ত থেকে ৬৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার ভোর 4:30 থেকে মাটিরাঙ্গা তাইনদং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন ও পানছড়ির লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া সীমান্ত দিয়ে ২৪ জন মিলে সর্বমোট ৬৬ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। দ্রুত ফেরত পাঠানোর চেষ্টা করছে প্রশাসন। চট্টগ্রাম স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করেছে র্যাব। ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজ জানান, বুধবার সকাল 11:30টার দিকে চান্দগাঁও থানাধীন ক্যাম্পের স্কোয়াড কমান্ডার নিজ অফিস কক্ষে আত্মহত্যা করেন। সকালে অফিসের উদ্দেশ্যে ক্যাম্পে হাজির হন। পরবর্তীতে অপারেশনের উদ্দেশ্যে বের হওয়ার জন্য তিনি অস্ত্রাগার থেকে অস্ত্র নেন। পরে নিজ কক্ষে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। দর্শক, র্যাব সদস্যের আত্মহত্যার বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, র্যাব সদস্য পলাশ সাহার আত্মহত্যার কারণ জানা গেছে কিনা, বিস্তারিত একটু জানান। ধন্যবাদ ফয়সাল। আপনি যেমনটি বলছিলেন র্যাব সদস্যের আত্মহত্যার বিষয়ে, সেটি আমরা র্যাব 7-এর পক্ষ থেকে যেটি জানতে পেরেছি, সকাল 10:30টার দিকে আসলে তিনি অপারেশনে যাওয়ার উদ্দেশ্যে অস্ত্রাগার থেকে তার নামে অস্ত্র ইস্যু করা হয়। সেই অস্ত্র নিয়ে তার যখন নিজ অফিস কক্ষে যাওয়ার পরে একটা আওয়াজ হয়। আওয়াজ হলে অন্যান্য র্যাব সদস্যরা গিয়ে দেখতে পায় গুলিবিদ্ধ অবস্থায় এএসপি পলাশ সাহা তার চেয়ারে বসা আছে, রক্তাক্ত অবস্থায়। তার পাশেই পাওয়া যায় তার নামে ইস্যুকৃত পিস্তলটি, এবং পাশে একটা চিরকুট পাওয়া যায়, যে চিরকুটে লেখা ছিল তার মৃত্যুর জন্য তার মা এবং স্ত্রী কেউ দায়ী নয়, তিনিই দায়ী, তিনি কাউকেই সুখী করতে পারলেন না, এমন কিছু পারিবারিক বিষয় তিনি সেখানে লিখে গেছেন। এরপরে র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এরপরে মর্গে নিয়ে যাওয়া হয়। তার মর্গে নিয়ে যাওয়ার পরে তার থানা পুলিশ তার লাশ সুরতহাল করার পরে পোস্টমর্টম শেষে বর্তমানে তার লাশ কিছুক্ষণ আগে মর্গ থেকে র্যাব 7-এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার আত্মীয় স্বজন পরিবারের আসলে তার পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে র্যাবের পক্ষ থেকে। আমরা এরপরে র্যাবের কাছে জানতে চেয়েছিলাম তার এর পরবর্তী অবস্থা কী হবে। তখন র্যাবের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তার পরিবারের সদস্যরা আসলে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে এবং তার লাশ তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়ে যাওয়া হবে, সেখানে সৎকারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। এবং পরবর্তী তার কেন মৃত্যু হয়েছে, কী কারণে মৃত্যু হয়েছে, তিনি কেন আত্মহত্যা করলেন, সমস্ত কিছু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করছেন র্যাবের পক্ষ থেকে। র্যাব আমাদেরকে যেটি জানিয়েছেন, তদন্ত শেষে তাদের র্যাব হেডকোয়ার্টারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চট্টগ্রামে এএসপি পলাশ সাহার মৃত্যুর ঘটনা নিয়ে আমার কাছে সর্বশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে বৃদ্ধা নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ঘুমিয়ে পড়েন তাহেরা বেগম। দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার বুকে ও কাঁধে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। চট্টগ্রামে ৩০ টাকা কেজিতে বিক্রি করা ওএমএস-এর চালের জন্য হাহাকার। ২৪ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আটা। বাজারের চেয়ে কম দামে পেয়ে খুশি ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়।
দেখতে পাচ্ছেন দীর্ঘ সারি কিন্তু আমরা দেখছি, যেহেতু চালের দাম এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারছে না। রমজানের আগে থেকে চালের দাম দফায় দফায় বাড়ছে, এখনো বাজারে চালের দাম বেশি। তার কারণে ওএমএস এর চালের প্রতি সবার নজর, যেহেতু 30 টাকা কেজিতে সরকার ওএমএস এর চাল বিক্রি করছে খাদ্য অধিদপ্তর। একই সাথে আমরা দেখছি আটা বিক্রি করা হচ্ছে 24 টাকা কেজিতে, তারা আটা বিক্রি করছে। এ কারণে সাধারণ মানুষ যারা আছে, নিম্ন আয়ের মানুষ যারা আছে, তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু আমরা দেখছি লাইন। তো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অন্তত কম দামে তারা যে চাল পাচ্ছে 30 টাকা কেজিতে, একই সাথে 24 টাকা কেজিতে আটা পাচ্ছে, তার কারণে তারা খুশি। তবে 5 কেজি চাল কিনতে হচ্ছে 30 টাকা করে, আর একই সাথে আটা কিনতে 24 টাকা দরে যে আটা, সেই আটাও কিন্তু তারা চাইলে নিতে পারছে। এই কারণে যারা সাধারণ মানুষ তারা কিছুটা স্বস্তির কথা আমাদেরকে জানিয়েছেন। তো এখানে খাদ্য অধিদপ্তরের একজন পরিদর্শক আছেন, আমরা কথা বলবো যারাই কিন্তু এই উদ্যোগটা নিয়েছে। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, একটু জানতে চাচ্ছি কত টাকা করে আপনারা চাল দিচ্ছেন, কত কেজি নিতে হয়? কেজি 30 টাকা, কেজি 30 টাকা চাউল, আর সর্বোচ্চ 5 কেজি, আর আটা সর্বোচ্চ 5 কেজি 24 টাকা করে। 5 কেজি নিতে হবে না, সে যদি 2 কেজিও নিতে পারবে, 3 কেজি নিলেও নিতে পারবে। আটা চাউলও একই রকম, চাউলের ক্ষেত্রে এরকম, তার ক্রয় ক্ষমতা যেরকম আছে এরকম আর কি। চাল কি 5 কেজি নিতে হয় না? 5 কেজি এটা বাধ্যতামূলক না, এই যদি 3 কেজি নেয়, টাকা না থাকলে তাহলে 3 কেজি নিবে। এমনি তো 5 কেজি সর্বোচ্চ, আমরা 5 কেজি পর্যন্ত দিব। আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। চাচি, কত টাকা করে চাল বিক্রি করে তারা? 30 টাকা করে, 30 টাকা করে। আর আটা? আটা 24 টাকা। এখানে কেন আসলে, বাজার থেকে নেন না কেন? বাজারে অনেক দাম, পোষায় না, সেজন্য এখান থেকে। এই জন্য বাজারে অনেক দাম, তার অনেক জন্য দাম। আমরা এখানে লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা চলেছি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা এই আর কি। দেখতে পাচ্ছেন, একটু দেখানোর চেষ্টা করছি যে চালটি আতপ চাল। চট্টগ্রামের মানুষ কিন্তু আতপ চালের প্রতি সবার নজর রয়েছে, তবে সেদ্ধ চালের চেয়েও আতপ চাল সবাই পছন্দ করে। এই কারণে চট্টগ্রামে কোনো কোনো পয়েন্টে তারা আতপ চাল দিচ্ছে, একই সাথে আটাও কিন্তু অনেকটা সাদা। তার কারণে এখানে যারা এসেছেন তারা খুব খুশির কথা আমাদেরকে জানিয়েছে। তারা বলছেন এইভাবে যদি পয়েন্ট যদি আরও বাড়ানো যায়, বিভিন্ন জায়গায় ট্রাকের সংখ্যা যদি আরও বাড়ানো যায়, এমনকি নিয়মিত যদি তারা বিক্রি করতে পারে, তাহলে তাদের জন্য সহজ হবে বলে তারা মনে করছেন। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের ফলে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা ও বিজেপি সদস্য সহ 40 জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বিশেষ বিমান যোগে তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। বিমানবন্দরের পরিচালক জানান, মিয়ানমার থেকে আসা বিশেষ বিমানটি দুপুর 2টা 45 মিনিটে কক্সবাজার ত্যাগ করে। এর আগেও মিয়ানমার থেকে পালিয়ে আসা 752 জনকে 3 ধাপে ফেরত পাঠানো হয়। একইভাবে মিয়ানমারে আটক থাকা 214 জন বাংলাদেশিকেও দণ্ড শেষ করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশকে অস্থিতিশীল পরিবেশ থেকে স্থিতিশীল করতে অতি দ্রুত নির্বাচন দিতে হবে। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মঙ্গলবার রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তিনি আরও বলেন, নবনির্বাচিত কমিটিকে সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার আলম ভূঁইয়া। খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন 5 শতাধিক চক্ষু রোগের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে গুইমারা রিজিয়ন পরিচালিত শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা। ক্যাম্পেইনে 5 শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি 1 শতাধিক গুরুতর চক্ষু রোগীকে ক্যাটারাক্ট সার্জারির আওতায় আনা হয়। দর্শক, নোয়াখালীর পৌরসভার বিভিন্ন সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ।
এসেছেন। আমি আছি এখন নোয়াখালী পৌরসভায়। আমি আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়কে বেহাল দশা আসলে দীর্ঘদিন থেকে আসলে নোয়াখালী পৌরসভার আলপারুক সড়ক এবং হাউজিং সড়ক সহ বিভিন্ন সড়ক আসলে বেহাল দশা। আসলে খানাখন্দে আসলে রাস্তাগুলো আসলে খুবই এত বেহাল অবস্থা, সামান্য বৃষ্টিতে রাস্তাগুলোতে পানিতে সয়লাভ হয় এবং স্কুল কলেজ শিক্ষার্থীরা আসলে এই সকল তারা যাতায়াতে কোনো সমস্যা হয়। তো আমি এই বিষয়ে কথা বলবো, নোয়াখালী পৌরসভার একজন নাগরিক সাথে কথা বলবো যে রাস্তাঘাটের যে বেহাল দশা, এই বিষয়ে আপনারা কি বক্তব্য রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে? আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন যাবত প্রায় অনেক বছর যাবত এই রাস্তাটা এভাবে পড়ে আছে, কিন্তু সরকারে বা আমাদের প্রশাসনে এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করতেছে না। বিশেষ করে প্রতিদিন এই রাস্তা দিয়ে 2-3 হাজার উপর লোক যাতায়াত করে এবং অসংখ্য গাড়ি ঘোড়া যাতায়াত করে। তাছাড়া এই রাস্তাটা হচ্ছে আমাদের যে মাইজি শহর রোডটা, ওই রোডটা সংযোগ শহর। এই শহরটা যদি অতি ইয়েতে না হয় তাহলে এবং আমাদের অনেক কষ্ট হয়, এবং এই রাস্তাটা যদি সামান্য পরিমাণ বৃষ্টি হয় এক হাঁটু পরিমাণ পানি উঠে যায়। তাছাড়াও এই রাস্তার পাশে দিয়ে কিছু খাল মানে অবৈধ কিছু ইয়ের কারণে মানে খালগুলো পরিষ্কার হওয়া না করার কারণে রাস্তায় একটু ইয়ে হলে যদি পুনঃস্থাপন না হয় তাহলে একটু ইয়ে হলে আমাদের প্রায় হাঁটুর উপরে পানি উঠে যায়। অতি দ্রুত যদি এই রাস্তাটা সংস্কার করা না হয় তাহলে আমাদের এই যে জনসাধারণের দুর্ভোগ, প্রতিদিন অন্তত মিনিমাম 100-200 গাড়ি চলে, তারপরে প্রায় দুর্ভোগ চরমে। আমি আপনাকে যে একজন নাগরিক থেকে শুনছেন যে আসলে বিভিন্ন অবৈধ খাল দখল এবং নালা দখলের কারণে আসলে এই রাস্তাগুলোর বেহাল দশা এবং সামান্য বৃষ্টিতে জলাবদ্ধ সৃষ্টি হয়। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। যানজট ফেনীর অন্যতম প্রধান সমস্যা। সকাল সন্ধ্যার যানজটে অতিষ্ঠ সর্বস্তরের জনগণ। যত্রতর্ক পার্কিং, অবৈধ দখল ও ব্যাটারি চালিত অটোরিকশা এই যানজটের অন্যতম কারণ। শহরের যানজট নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইয়াসিন সুমন। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফেনীর ব্যস্ততম খেজুর চত্বরে। এখানে প্রতিটি পয়েন্টেই রয়েছে যানজটের সমস্যা। এই যানজটে ফেনীরবাসী অনেকটাই নাকাল। এসএসকে সড়ক, কোর্ট বিল্ডিং সড়ক, দাঁতপুর সড়ক সহ ফেনী মহিফালের জিরো পয়েন্ট এবং রেলগেটে রয়েছে যানজটের প্রকট সমস্যা। এই সমস্যায় প্রতিটি দিনেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে সকালবেলায় স্কুল কলেজ পড়ুয়া, শিক্ষার্থী এবং অফিস আদালতে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। নিয়মিতই তারা অফিসে যেতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেতে তারা দেরি হচ্ছে। এই যানজটের অন্যতম সমস্যা হচ্ছে যে এখানে প্রতিটি সড়কেই রয়েছে অবৈধ স্থাপনা, এবং আমরা এখানে সচেতন মহলের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি সেটি হচ্ছে এখানে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সাগুলোর অবাধ বিচরণ। এখানে প্রশাসন অনেক চেষ্টা করেও এই ব্যাটারি চালিত রিক্সাকে কোনোভাবে জমাতে পারছে না। অবৈধ স্থাপনাগুলা এবং অত্রতত্র পার্কিং, আর বিশেষ করে যানজটের অন্যতম কারণ এখন ফেনীতে দেখা যাচ্ছে ব্যাটারি চালিত অটো রিক্সা যেগুলো আছে, এই অটো রিক্সাগুলো প্রশাসনকে এবারে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে আমরা ট্রাফিক পুলিশের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি যে তারা অনেকটা চেষ্টা করছেন এই যানজট নিরসনের জন্য, এবং এখানকার যে প্রশাসক, পৌরসভার প্রশাসক যিনি ওনার সাথে কথা বলে এবং জেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই যানজট নিরসনের জন্য অনেকগুলো মাস্টার প্ল্যান করছে এবং অচিরে তারা আশা করছে এই যানজট নিরসন সম্ভব হবে। মোহাম্মদ ইয়াসিন সুমন, নিউজ 24, ফেনী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রায় 200 কিলোমিটার জুড়ে রঙিন ফুলের সমারোহ। 4 লেন সড়কের আইল্যান্ডে লাল, সাদা, হলুদ সহ বেগুনি ফুলের শোভায় মুগ্ধ পথচারী ও যাত্রীরা। কংক্রিটের সড়কের বুকে যেন সযত্নে বিছিয়ে দেওয়া হয়েছে ফুলের বাগান। এইচ.এম. মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নানা রঙের ফুলের বর্ণিল ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম মহাসড়ক। পথজুড়ে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল, টগর, হৈমন্তী, কানন আর কত নাম না জানা ফুল। 5-6 ফুট উচ্চতার গাছগুলোতে ঝুলে থাকা রঙিন ফুল পথিকের মনেও বিলিয়ে দিচ্ছে প্রশান্তি। এক অপার সৌন্দর্যে বিমোহিত সবাই। প্রাকৃতিক সৌন্দর্যের যে মনোরম পরিবেশ সেটা সবাইকে মুগ্ধ করে। আইসল্যান্ড জুড়ে রঙিন গাছেরা যেন বলছে এই সড়ক শুধু কংক্রিট নয়, ভালোবাসারও। যখন যে ঋতু সেই উপযোগী পরিকল্পিতভাবে যদি লাগানো হয় তাহলে পুরা বর্ষব্যাপী আমরা সাধারণ মানুষের সুফল পাবো। ফুল গাছগুলো এগুলো যখন ফুল শেষ হয়ে যাবে তখন কিন্তু এর যে আগাছা, সেই আগাছাগুলোকে কেটে সুন্দর করে রাখা হয়, তাহলে আমি মনে করি এর নান্দনিক দিকটা আরো বেশি ফুটে উঠবে।
এই সৌন্দর্য যেন না ফুরায়, তাই সড়ক বিভাগকে পরিচর্যা ও দেখভালের তাগিদ সৌন্দর্য পিপাসুদের। পরিকল্পনার আওতায় এই গাছগুলো লাগানো হয়েছিল এবং আমরা বর্তমানে সেগুলো সড়ক বিভাগের আওতায় রক্ষণাবেক্ষণ করছি এবং আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলোতে এই গাছগুলো নেই সেগুলোতে আমরা গাছ লাগানোর পরিকল্পনা করছি এবং প্রতি বছর কিছু কিছু লাগাচ্ছি। কুমিল্লার দাউদকান্দি থেকে গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা ও কুমিল্লা 14 গ্রাম থেকে ফেনী পর্যন্ত এলাকার মহাসড়কে ছড়িয়ে আছে এই ফুলের সৌন্দর্য। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম মহানগরীতে কর্ণফুলীর পূর্বতীর ঘেঁষে 2,979 কোটি টাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাঁধ কাম 4 লেন সড়কের কারণে পাল্টে গেছে ওই এলাকার চিত্র। কর্ণফুলী সেতু থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত 9 কিলোমিটার সড়ক নির্মাণের ফলে জোয়ার ও বৃষ্টির পানির জলাবদ্ধতা থেকে রেহাই পাবে 5 লাখ নগরবাসী। শুধু তাই নয়, প্রকল্প শেষ হবার আগেই ওই এলাকা পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। ভূমি অধিগ্রহণ জটিলতায় কয়েক দফা মেয়াদ বাড়ার পর অবশেষে এই গুরুত্বপূর্ণ সড়কটির বেশিরভাগ কাজ শেষ বললেন সিডিএ চেয়ারম্যান। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম মহানগরীর কালুঘাট থেকে শাহমানা সেতু পর্যন্ত বিস্তৃত বাঁধকাম সড়কটির প্রায় 80% কাজ শেষ হয়েছে। এটি চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড, যেখানে প্রতিদিন দুবার কর্ণফুলী জোয়ারে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যেত চট্টগ্রাম মহানগরীর পূর্বাঞ্চলের বাকলিয়া, বলিরহাট, খামিরচর, চাকতাই, খাতুগঞ্জ সহ বেশ কিছু এলাকা। সাথে ছিল বর্ষাকালে বৃষ্টির কারণে তৈরি জলাবদ্ধতা, ফলে ওই এলাকার প্রায় 5 লাখ লোকের জলাবদ্ধতার দুর্ভোগ ছিল নিত্য সঙ্গী। এই অবস্থায় জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ বন্ধ এবং বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনের জন্য কর্ণফুলী সেতু থেকে কালুঘাট ব্রিজ পর্যন্ত 9 কিলোমিটার 4 লেন সড়ক কাম শহর রক্ষা বাঁধ নির্মাণ করছে সিডিএ। একই সাথে স্থাপন করা হচ্ছে পাম্প সহ 12টি স্লুইস গেট। ফলে এখনই সুফল ভোগ করছেন এলাকাবাসী। রাস্তাটা হইলে ওটা থেকে আমরা কালুরঘাট থেকে চাকতাই পর্যন্ত খুব সহজে আসতে পারবো। এতে মানুষের অনেক বেশি সুবিধা হয়েছে যাতায়াতের ক্ষেত্রে। আগে আমরা এই এলাকায় থাকার সময় সিডর আসলে আমাদের থেকে আপনার নোমান কলেজে গিয়ে আশ্রয় নিতে হতো, এখন কোথাও আশ্রয় নিতে হবে না, কারণ এই এত বড় ভাত ভেঙে কোনোদিনও পানি আমাদের এই চিটাঙে ঢুকতে পারবে না। শহর রক্ষা বাঁধ কাম 4 লেন সড়ক নির্মাণের ফলে ওই এলাকার জলাবদ্ধতা শুধু দূর হয়নি, যোগাযোগ ব্যবস্থায়ও আমূল পরিবর্তন এসেছে বলেন প্রকল্প পরিচালক। তবে সিডিএ চেয়ারম্যান বলেন 80% কাজ শেষ, দ্রুত চালু হবে এই 4 লেনের সড়ক। কিছু কারণে হয়তো আমাদের একটু ডিলে হতে পারে প্রকল্প করতে, কারণ বিসিআর সমিতির কিছু জায়গা আছে আমরা ওই জায়গাটা অ্যাকুইজিশনের আওতায় আনতে পারি নাই। ওই সমস্যার সমাধান হলেও তো আমরা যথাসময়ে করতে পারবো। এইদিকে যুগান্তকারী পদক্ষেপ জানিয়ে নগর পরিকল্পনাবিদরা বলছেন এই প্রকল্প বাস্তবায়নের ফলে জোয়ারের পানি প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ওই এলাকায় বাণিজ্যিক ও পর্যটন পরিবেশ গড়ে উঠেছে। একই সাথে এটা ডুয়েল পারপাস সার্ভ করছে, এটা বাঁধেরও কাজ করছে, মানে জলাবদ্ধতাকেও এটা প্রোটেক্ট করছে এবং একই সাথে রাস্তা আউটার রিং রোডের যে পেরিফেরি আউটার রিং রোডের ব্যবস্থাটাও উন্নয়ন সাধন করেছে। 2026 সালের জুনে শেষ হবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মযজ্ঞ। নগরবাসীর বিনোদন এখন নদীর তীরে শহর রক্ষা বাঁধ ঘিরে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে তানিম নামের এক হাজতি পালানোর চেষ্টার ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার দুপুর 12:30টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এই ঘটনা ঘটে। কারা কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার 54 ধারায় তানিমকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠায় আদালত। বুধবার কারাগারের 18 ফুট দেয়াল টপকে উপরে উঠে যায়। টের পেয়ে তাকে আটক করে পায় কারাগার কর্তৃপক্ষ। এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।